সিংহ রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি হচ্ছে কারক গ্রহ। পঞ্চম ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতি, যেটা হচ্ছে মূল ত্রিকোণ রাশি ধনু রাশি, এবং অষ্টম ঘরের অধিপতি যেটা হচ্ছে সাধারণ রাশি মীন রাশি। এই দুটি ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে লাভের ঘরে। তো এই আগস্ট মাসের 13 তারিখে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করবে। আগে ছিল আদ্রা নক্ষত্রে, যেটা হচ্ছে রাহুল নক্ষত্রে, এখন পরিবর্তন করে চলে আসবে হচ্ছে পুনর্বসু নক্ষত্র, যেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্র। এবং এই নক্ষত্রে প্রায় 11 মাস একটা দীর্ঘকালীন পরিবর্তন হতে যাচ্ছে দেবগুরু বৃহস্পতির। নিজের নক্ষত্রে প্রায় 11 মাস অবস্থান করবে, 13 আগস্ট থেকে একদম 2026-এর 18 জুন পর্যন্ত। তো এই যে একটা দীর্ঘকালীন সময় দেবগুরু বৃহস্পতি লাভের ঘরে অবস্থান করবে এবং এই নক্ষত্র থেকে আবার রাশি পরিবর্তন করবে। তো যাই হোক, দেবগুরু বৃহস্পতির এই অবস্থান কুম্ভ রাশির ক্ষেত্রে মানে কোন দিক থেকে লাভ নিয়ে আসবে এবং কোন দিক থেকে আবার বিশেষ সাবধান এবং কোন বিশেষ উপাচার করতে হবে, এই সমস্ত কিছু সিংহ রাশির সম্পর্কে আজকে তুলে ধরব। তো গ্রহ যখন নিজের নক্ষত্র অবস্থান করে তখন তো বলবান অবস্থায় থাকে। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি। তার সাথে বলবো, যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এই চ্যানেলের সঙ্গে থাকুন, জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন। তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না। এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়, এবং এটা চন্দ্র রাশি অনুসারেই বলা হচ্ছে। দেবগুরু বৃহস্পতির নিজের নক্ষত্রে অবস্থান লাভের ঘরে, তাও আবার, তাহলে এই দেবগুরু বৃহস্পতির এই অবস্থান আমূল পরিবর্তন এনে দিবে এই সিংহ রাশির ক্ষেত্রে। কারণ সিংহ রাশির বর্তমানে শনিদেবের ঢাইয়া চলছে এবং শনি অষ্টম ঘরে অবস্থান করছে, নিজের নক্ষত্রেই উত্তরা ভাদ্রপদে আবার বক্রী অবস্থায় রয়েছে। তো এই ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির যে নিজের নক্ষত্রে অবস্থান, এটা কিন্তু সম্পূর্ণভাবে কুম্ভ রাশির পক্ষে থাকবে এবং কুম্ভ রাশির জীবনে আমূল পরিবর্তন আনবে, যেটা সম্পূর্ণভাবে ভালোর দিকে হতে যাচ্ছে। আগস্ট মাসের 13 তারিখ থেকে 2026-এর 18 জুন পর্যন্ত এই পরিবর্তন। মাঝখানে 18 অক্টোবর দেবগুরু বৃহস্পতি আবার দ্বাদশ ঘরে অবস্থান করবে তার উচ্চ রাশি কর্কট রাশিতে, এবং সেই সময়ও কিন্তু যথেষ্ট ভালো ফল দিবে। তো যাই হোক, সেই সময় বিশেষ আলোচনা করব, আজকে মিথুন রাশির ফল নিয়ে বলবো। এবং ডিসেম্বর মাসের 5 তারিখ থেকে একদম জুন মাসের 2026-এর 5 জুন পর্যন্ত দেবগুরু বৃহস্পতি বক্রী অবস্থায় আবার চলে আসবে মিথুন রাশিতে। মিথুন রাশিতে থাকবে, নিজের নক্ষত্র এই পুনর্বসু নক্ষত্রেই থাকবে, এবং জুন মাসের 6 তারিখ 2026-এ আবার রাশি পরিবর্তন করবে, এই নক্ষত্র থেকে চলে যাবে কর্কট রাশিতে। তো কর্কট রাশিতে জুন মাসের 6 তারিখে প্রবেশ করবে, আর 18 জুন পর্যন্ত পুনর্বসু নক্ষত্রে থাকবে। তারপরে আবার নক্ষত্র পরিবর্তন করে পুষ্যাতে চলে যাবে। পুষ্যা নক্ষত্র শনিদেবের নক্ষত্র, এবং এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে আবার দেবগুরু বৃহস্পতি। তো যাই হোক, সেই সময় বিশেষ আলোচনা হবে। তা আজকে এই পুনর্বসু নক্ষত্র সম্পর্কে তুলে ধরবো, যে পুনর্বসু নক্ষত্র কি ফল, কি প্রভাব, যে এমন কি ঘটবে যে মানে এই সিংহ রাশির জীবনকে একদম সম্পূর্ণভাবে চেঞ্জ করে দিবে। এগুলো সমস্ত কিছু ধাপে ধাপে তুলব। দেবগুরু বৃহস্পতি হচ্ছে কি ধর্মের কারক, যেখানটাতে ধর্ম সেখানটাতে দেবগুরু বৃহস্পতি, যার জন্য ধর্মের যে জ্ঞান সেটা কিন্তু দেবগুরু বৃহস্পতির মাধ্যমে আসে। শিক্ষার কারক, শিক্ষা, অন্ধকার, আমাদের ভিতরে যে অন্ধকার, অজ্ঞানতার অন্ধকার ঘিরে রয়েছে, তো দেবগুরু বৃহস্পতির জ্ঞানের আলোতে কিন্তু সেই অজ্ঞানতার অন্ধকার দূর হয়। ঈশ্বরীয় শক্তির কারক, ঈশ্বরের উপর যে অটুট বিশ্বাস, এটাও কিন্তু দেবগুরু বৃহস্পতির মাধ্যমে উঠে আসে। পর উপকার, মায়া, মমতা, এগুলোও কিন্তু দেবগুরু বৃহস্পতির মাধ্যমে উঠে আসে। যে একটা ভ্রাতৃত্ববোধ, পরস্পরের সাথে যে একটা ভালো সুসম্পর্ক, বিপদে আপদে পাশে দাঁড়ানো, মায়া, মমতা, এগুলো কিন্তু সব দেবগুরু বৃহস্পতির মাধ্যমে উঠে আসে। আত্মবিশ্লেষণ, নিজেকে চেনা, এগুলোও কিন্তু উঠে আসে দেবগুরু বৃহস্পতির মাধ্যমে, এবং দার্শনিক চিন্তাধারা, এগুলো সমস্ত কিছু কিন্তু দেবগুরু বৃহস্পতির মাধ্যমে উঠে আসে। তো দেবগুরু বৃহস্পতির নিজের নক্ষত্র হচ্ছে পুনর্বসু নক্ষত্র। দেবগুরু হচ্ছে সব থেকে শুভ গ্রহ। দেবগুরু বৃহস্পতি আর শুক্রদেব সব থেকে শুভ গ্রহ। আমাদের জ্যোতিষশাস্ত্র মতে এই দুই গুরুই কিন্তু আচার্যের ভূমিকা পালন করে। দুই গুরুর মধ্যে রয়েছে অসীম জ্ঞান। একজন হচ্ছে দেবতাদের গুরু আর একজন হচ্ছে অসুরদের গুরু শুক্রাচার্য, তার কাছেও তো সঞ্জীবনীর মতন মহামন্ত্র রয়েছে। তো যাই হোক, দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্র অবস্থান করবে,
এবং এই যে পুনর্বসু নক্ষত্র, এটা এতটাই শুভ নক্ষত্র যে আমাদের জ্যোতিষশাস্ত্র বলছে যে পুনর্বসু পুনরায় শুভ্রতা, ধন, সম্মান প্রাপ্তি, অর্থাৎ জীবনে যেগুলো হারিয়ে গেছিল সেই জিনিসগুলো কিন্তু পুনরায় প্রাপ্তির যোগ থাকে এই নক্ষত্র, পুনর্বসু নক্ষত্রে। তো এটাই জ্যোতিষশাস্ত্র বলছে। এই নক্ষত্রের অধিপতি দেবগুরু বৃহস্পতি এবং অধিপতি দেবতা হচ্ছে আবার অদিতি মা। অদিতি মা হচ্ছে কে? সূর্যদেবের মাতা, সূর্য বংশ। এই নক্ষত্রের যে সিম্বল দেওয়া হয়েছে যেটা ধনুষবাণ, এই ধনুষবাণ কিন্তু শ্রীরামচন্দ্রের কাঁধেই ছিল। প্রভু আমাদের পরম প্রেমময় পুরুষোত্তম প্রভুর কাঁধেই কিন্তু এই ধনুষবাণ ছিল। তো এই ধনুষবাণ থেকে অনেক কিছু উঠে আসে। যেরকম উঠে আসে একাগ্রতা, সেরকম উঠে আসে ধৈর্য, সেরকম উঠে আসে কর্তব্য, সেরকম উঠে আসে ন্যায়, সেরকম উঠে আসে শালীনতা, ভদ্রতা, এগুলো কিন্তু সব এখান থেকে উঠে আসে। তো এই ধনুষ বাণ কিন্তু শ্রীরামচন্দ্রের কাঁধেই ছিল। এবং এটা কিন্তু সেই রকম সাধারণ ধনুষ বাণ নয়, এটা কিন্তু জ্যোতিষশাস্ত্র বলছে যেটা কিন্তু সেরকম সাধারণ ধনুষ বাণ নয় যে এর মধ্যে বাণ নিক্ষেপ করলাম, সে লাগলো কি লাগলো না, ওইখানটাতে পড়ে থেকে গেল। এটা কিন্তু সেই রকম বাণ নয়। এটা হচ্ছে এমন একটি ধনুষ বাণ যেখানটাতে যে ধনুষ একাগ্রতা নিয়ে লাগানো হবে সেটা এতটাই প্রভাবশালী যে সে লক্ষ্যভেদ করবে এবং পুনরায় কিন্তু সেই বাণ নিজের জায়গাতে ফিরে আসবে। এটাই হচ্ছে সেই পুনর্বসু প্রভাবশালী ধনুষ বাণ, যে ধনুষ বাণের কথা আমাদের জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে। অর্থাৎ এই নক্ষত্রে যদি কোনো কাজ করা হয় তাহলে সেই জায়গাতে আবার পুনরায় ফিরে আসা যায়, যার জন্য বহু রকম কার্যসিদ্ধি, এই ভালো শুভ নক্ষত্র, যার জন্যে বহু রকম জীবনের কাজ, যেগুলো গুরুত্বপূর্ণ কাজ এই নক্ষত্রে করা হয়। যে শুভযাত্রা, যে কোনো কোথাও ইন্টারভিউ দিতে যাওয়া, বা কোনো কোথাও কর্মের সন্ধানে যাওয়া, বা কোথাও একটা ভালো বেনিফিট পাওয়া যাচ্ছে, সেই সমস্ত শুভ কর্মগুলো এই নক্ষত্রে করা হয়। যে কারোর বিয়ে থাওয়া লাগলো, পাটিপত্র করতে গেল, তো এই নক্ষত্রে যাওয়া উচিত। এটা এতটাই শুভ নক্ষত্র যে যেখান থেকে যাত্রা শুরু হয় সেইখানটাতেই কিন্তু আবার ফিরে আসা যায়। খুবই ভালো নক্ষত্র, এটা জ্যোতিষশাস্ত্রের কথা, জ্যোতিষশাস্ত্র এটাই বলছে। খুবই খুবই ভালো অবস্থান হতে যাচ্ছে দেবগুরু বৃহস্পতি লাভের ঘরে এই নক্ষত্র অবস্থান। এবং দেবগুরু বৃহস্পতি যে ত্রিকোণটা অবস্থান করছে, এই ত্রিকোণটাকে বলে কাম ত্রিকোণ। কাম কথাটার অর্থটা কি? মনের ইচ্ছা, মনের বাসনা, এগুলোই তো হচ্ছে কাম কথার অর্থ। তো দেবগুরু বৃহস্পতি যে ত্রিকোণে অবস্থান করছে, কাম ত্রিকোণে, অর্থাৎ মনের ইচ্ছা বাসনা এই সময়কালে কুম্ভ রাশির পূরণ হবে। এবং দেবগুরু বৃহস্পতি এই ঘরে অবস্থান করে যেই ঘরগুলোতে তার দৃষ্টি থাকবে সেই ঘরগুলোকে বিশেষভাবে প্রভাবিত করে দিবে এই পুনর্বসু নক্ষত্র থেকে। তো পুনর্বসু নক্ষত্র আমাদের জ্যোতিষশাস্ত্র বলছে এই নক্ষত্রের যে মেন পুরুষার্থ সেটাই হচ্ছে অর্থ অর্থাৎ পয়সা। যে জীবনে কিভাবে পয়সা উপার্জন করতে হবে, অর্থ উপার্জন করতে হবে, কিভাবে মান সম্মান, কিভাবে যশ খ্যাতি অর্জন করতে হবে, কিভাবে এগুলোকে বৃদ্ধি করাতে হবে, এটাও কিন্তু বোঝাচ্ছে এই নক্ষত্র। এর যে গণ দেওয়া হয়েছে সেটাও কিন্তু দেবগণ দেওয়া হয়েছে, এবং যে বর্ণ দেওয়া হয়েছে সেটা কিন্তু বৈশ্যবর্ণ, অর্থাৎ একটা ব্যবসায়িক চিন্তাধারা। এবং তার সাথে যে এলিমেন্টের কথা বলা হয়েছে সেটা হচ্ছে ওয়াটার এলিমেন্ট, এবং যে ত্রিমূর্তির কথা বলা হয়েছে সেটা কিন্তু ব্রহ্মদেবের কথা বলা হয়েছে। আর যে পশুর কথা এখানটাতে তুলে ধরা হয়েছে সেটা হচ্ছে ফিমেল ক্যাট, এবং যে পাখির কথা তুলে ধরা হয়েছে সেটা কিন্তু হচ্ছে হংস, হাঁস। তার সাথে এই নক্ষত্রের যে গাছের সিম্বল দেওয়া হয়েছে সেটা কিন্তু হচ্ছে বাঁশ গাছ, বাম্বু। যেরকম একটি কৃষক সহজে কিন্তু বাঁশ গাছ লাগাতে চায় না, বাঁশ গাছ লাগাবে, তার পাশে ধান গাছ লাগাবে, ধান মোটামুটি 10, 15, 20 বার 50 বার তুলে নেবে একজন কৃষক, কিন্তু বাঁশ কিন্তু বাড়তে চায় না, যার জন্য বাঁশের চাষ করতে চায় না কৃষক চট করে। আর যখন বাঁশ দীর্ঘদিন পর যখন বাড়ে তখন ফিটে 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 বাড়ে, অর্থাৎ এতটাই লম্বায় বেড়ে যায়, তখন আশেপাশের গাছগুলোকে কিন্তু ছোট মনে হয়। তো এটাই কিন্তু বোঝাচ্ছে এই নক্ষত্র, এই পুনর্বসু নক্ষত্র, দেবগুরু বৃহস্পতি এই নক্ষত্র, যে সমাজে এমন মান যশ খ্যাতি সম্মান প্রাপ্তি জীবনে ঘটিয়ে দিবে যে আশেপাশের সে সমাজকে কিন্তু অনেক ছোট মনে হবে। এটাই হচ্ছে সেই পুনর্বসু নক্ষত্র, সব থেকে পবিত্র নক্ষত্র। জ্যোতিষীয় কথায় এক কথায় বলতে গেলে সৌভাগ্যশালী নক্ষত্র এই পুনর্বসু নক্ষত্র। এই নক্ষত্রের যে হেলথ, যে শরীর স্বাস্থ্যের কথা বলা হয়েছে, যে এই নক্ষত্র শরীর খারাপ হলেও কিন্তু পুনরায় আবার সুস্থ হয়ে যায়, এত সুন্দর নক্ষত্র এই নক্ষত্র। তো যাই হোক, দেবগুরু বৃহস্পতির এই নক্ষত্রে অবস্থান, এবং এই নক্ষত্রে দেবগুরু বৃহস্পতির অবস্থান এইখানটাতে কিন্তু ধর্মের প্রতিও কিন্তু বিশেষভাবে রুচি জাগবে, পরমাত্মার প্রতি একটা
পূর্ণ বিশ্বাস চলে আসবে, ধর্মের প্রতি একটা বিশেষ রুচি আসবে এবং অন্যায় কাজ যেরকম করতে চাইবে না সেরকম অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো কিংবা অন্যায়ের বিরুদ্ধে প্রোটেস্ট করা, এই সমস্ত জিনিসও কিন্তু এই নক্ষত্র উঠে আসছে। এটা দেবগুরু বৃহস্পতির নক্ষত্র। আর এই যে সিংহ রাশি, এটা তো রাজার রাশি, তো সেই গুণগুলোও থাকবে। আবার চট করে আবার রাজা রেগেও যাবে এবং তার মধ্যে থাকবে দয়ালু স্বভাব, তার মধ্যে থাকবে তাড়াতাড়ি ঠান্ডা হওয়া বা তাড়াতাড়ি প্রসন্ন হয়ে যাওয়ার স্বভাব, এইগুলোও থাকবে। এই নক্ষত্র এতটাই প্রভাবশালী যে এই সময়কালে সিংহ রাশির মধ্যে দান ধর্মও কিন্তু বিশ্বাসী হয়ে যাবে। বিপদে আপদে কারোর পাশে দাঁড়ানো, পরোপকারিতা, মায়া মমতা, যেগুলো আগে তুলে ধরলাম, এই জিনিসগুলো কিন্তু চোখে পড়ার মতন হয়ে যাবে এই সিংহ রাশির ক্ষেত্রে। যে কেউ বিপদে পড়েছে তার পাশে দাঁড়ানো, কেউ সাহায্যের হাত বাড়িয়েছে, কেউ সাহায্য চাচ্ছে এই সময়কালে, তাকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, এইগুলো গুণও কিন্তু থাকবে এই সিংহ রাশির ক্ষেত্রে এই সময়কালে। অর্থাৎ খুবই একটা ভালো নক্ষত্র। এই নক্ষত্রে কিন্তু গোচর, সেটাও লাভের ঘরে দেবগুরু বৃহস্পতি করতে যাচ্ছে 11 মাস, অর্থাৎ একটা খুব ভালো সময়। শনির ঢাইয়া চলছে, শনির ঢাইয়াতে কী হয়, একটা প্রতিরোধ তৈরি হয়, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা তৈরি হয়, প্রত্যেকটা ক্ষেত্রে একটা বাধা বিঘ্ন কিন্তু শনি তৈরি করে অষ্টম ঘরে অবস্থান করে। কিন্তু দেবগুরু বৃহস্পতির এই যে অবস্থান, এতে কিন্তু শনিও জব্দ, কারণ শনি কিন্তু দেবগুরু বৃহস্পতিকে যথেষ্ট শ্রদ্ধা করে, সম্মান করে এবং দেবগুরু রাশিতে অবস্থান করেছে এবং দেবগুরু বৃহস্পতির সাথে আবার কেন্দ্রের সম্পর্ক হয়ে গেছে। অতএব এই জায়গাটাও কিন্তু যথেষ্ট ভালো। সংঘর্ষ জীবনে থাকে, সংঘর্ষ না করে কোনো মানুষ কোনো সময় এগোতে পারে না। তো সংঘর্ষ যেরকম করবে সেরকম ভাগ্যের সঙ্গে সময়কালে পাবে এবং মান সম্মান যশ খ্যাতি এগুলো কিন্তু সমস্ত দিক থেকে উন্নতির চরম শিখরে উঠবে সিংহ রাশি। দেবগুরু বৃহস্পতি এই নক্ষত্রে অবস্থান করে তার পঞ্চম শুভ দৃষ্টি পড়ছে একদম রাশির তৃতীয় ঘর, যেটা যোগাযোগের ঘর, কাগজপত্রের ঘর, ডকুমেন্টেন্সির ঘর, ছোট ভাই বোনদের ঘর, এবং দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে আবার বড় ভাই বোনদের ঘরে। অর্থাৎ এই সময়কালে একটা কোনো রকম ভালো চুক্তি হতে যাচ্ছে নিজেদের মধ্যে, নিজেদের সম্পর্কের মধ্যে একটা ভালো চুক্তি হতে যাচ্ছে। সেটা পৈতৃক সম্পত্তি হতে পারে বা অন্যান্য কোনো সম্পত্তি, এই জিনিসগুলো হতে পারে। এবং দেবগুরু বৃহস্পতির যে নবম দৃষ্টি পড়ছে সেটাও কিন্তু সপ্তম ঘরে। অর্থাৎ পার্টনারশিপের মধ্যে কোনো রকম একটা চুক্তি বা নতুন যারা ব্যবসা করতে চাচ্ছেন বা কোনো কর্ম করতে যাচ্ছেন, সেখানটাতেও কিন্তু একটা ডকুমেন্টেন্সি চুক্তির ব্যাপার উঠে আসছে এই সিংহ রাশির ক্ষেত্রে। আবার দেবগুরু বৃহস্পতি এই নক্ষত্রে অবস্থান করছে, লাভের ঘরে অবস্থান, এবং তার সপ্তম দৃষ্টি পড়ছে নিজের রাশি ধনু রাশি, যেটা হচ্ছে মূল ত্রিকোণ রাশি দেবগুরু বৃহস্পতি, যেটা কিন্তু পড়ছে পঞ্চম ঘর। অর্থাৎ সন্তান যে কর্ম করবে সেই কর্মে বিশেষ উন্নতির যোগ রয়েছে এবং এই সময়কালে যারা কর্মের সন্ধান করবে তাদের কিন্তু কর্মলাভ হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। এবং তার সাথে যে সমস্ত মায়েরা দীর্ঘদিন ধরে সন্তান সুখ থেকে বঞ্চিত ছিলেন, তাদের সন্তান প্রাপ্তির একটা খুব ভালো দীর্ঘকালীন যোগ উঠে আসছে এই সময়কালে এই সিংহ রাশির ক্ষেত্রে। যারা আবার বিভিন্ন রকম কলার সাথে যুক্ত, যেরকম সঙ্গীত, নৃত্য, চিত্র, এই সমস্ত কাজের সাথে যুক্ত রয়েছেন বা এই সমস্ত প্রফেশনাল কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা ভালো শিক্ষক মশাই বা ভালো গুরুর সন্ধান করছেন বা ভালো ট্রেনারের সন্ধান করছেন, ভালো কোচিং সেন্টারের সন্ধান করছেন সন্তানের শিক্ষার জন্য, উচ্চ শিক্ষার জন্য, তারাও বিশেষভাবে সফল হবে। যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন, যারা ইউটিউব আর ফেসবুক ইনস্টাগ্রামে কাজ করছেন, তাদের জন্য ভালো। যারা মিডিয়াতে, তারপরে সেলসের কাজে যুক্ত রয়েছেন, বাণী সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের বিশেষ উন্নতি। যারা লোহা বলছি, সোনা, চাঁদি, পিতল, তামা, কাঁসা, ব্রোঞ্জ, এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। যারা দীর্ঘকালীন জীবনে কোনো লং টার্ম ইনভেস্ট করেছেন, শেয়ার মার্কেট হোক বা অন্যান্য ক্ষেত্রে, তাদের জন্যও কিন্তু এই সময়কাল যথেষ্ট ভালো হবে। একটা ভালো আর্থিক উন্নতির যোগ রয়েছে এই সময়কালে। এবং এই সময়কালে এই যে রাহু অবস্থান করছে সপ্তম ঘরে, রাহুর উপর কিন্তু দৃষ্টি থাকবে দেবগুরু বৃহস্পতির। অর্থাৎ সংসারের উপর যে অশান্তি, যে গণ্ডগোল, সেই দিক, সেই যে একটা বাজে জিনিস ঘটে যাচ্ছে প্রতিনিয়ত সিংহ রাশির ক্ষেত্রে, সেই জিনিসগুলো থেকে একটা কিন্তু শান্তির পরিবেশ ফিরে আসবে এই সিংহ রাশির। অর্থাৎ এই যে নক্ষত্রের কথা বলছি, পুনর্বসু নক্ষত্র, এই নক্ষত্রে কিন্তু দেবগুরু বৃহস্পতি একদম চমক দেখাবে এই সিংহ রাশিকে। আসল খেলা খেলে নেবে দেবগুরু বৃহস্পতি। কারণ ঢাইয়ার যে একটা প্রভাব 2.5 বছর পর্যন্ত থাকে, তার মধ্যে কিন্তু শনির এই 11 মাস খেয়ে নিচ্ছে। তারপর আবার যখন দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করবে 2026-এ, তখন দেবগুরু বৃহস্পতির কিন্তু দৃষ্টিও থাকবে শনির উপর। অর্থাৎ ঢাইয়ার যে প্রভাব, সেই প্রভাব কিন্তু
সিংহ রাশির জীবনে নাই বললেই চলে, এরকম অবস্থা হয়ে যাবে সিংহ রাশির। খুব ভালো সময়, মান সম্মান যশ খ্যাতি চারিদিক থেকে উন্নতির একটা সুবর্ণ যুগ তৈরি হচ্ছে এই সিংহ রাশির ক্ষেত্রে, যেটা সিংহ রাশির কল্পনার বাইরে হয়ে যাবে যে এত সুন্দর একটা সময় ঢাইয়ার মধ্যে। ঢাইয়া চলাকালীন, শনি সাড়ে সাতি চলাকালীন প্রত্যেকটা রাশি কিন্তু বিভিন্ন রকম সমস্যায় পড়ে থাকে। তো দেবগুরু বৃহস্পতির এমন জায়গায় পজিশন হচ্ছে এই সিংহ রাশির ক্ষেত্রে, সেটা কিন্তু মারাত্মক পজিশন, ঢাইয়ার কালো প্রভাব থেকে মুক্ত এই সিংহ রাশি হয়ে যাবে। তো যাই হোক, আমি তো আলোচনা করছি, আমি ভালো জিনিস দেখতে পাচ্ছি বলে বলছি। তো অনেক দাদা দিদি ভাই বন্ধুরা রয়েছেন, তাদের জন্মছকে দেখালো যে গ্রহের অবস্থান খুব খারাপ। তো তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব, আপনারা আপনাদের আশেপাশে ভালো জ্যোতিষীয় পরামর্শ নেবেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, তবে আমাদের শুল্ক লাগু থাকবে। তো যাই হোক, এই সময়কালে অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। যারা গুরুর দীক্ষা নেননি তারা অবশ্যই গুরুর দীক্ষা নেবেন এবং সূর্যদেবকে প্রত্যেক দিন অর্ঘ্য দিবেন, তাহলে যথেষ্ট ভালো ফল এই সময়কালে পাওয়া যাবে। আপনারা সবাই ভালো থাকেন। যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে নিজের ভেবে এই অ্যাস্ট্রো এসএম বাংলা চ্যানেলকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। আগামী দিনে বহু ভিডিও সিংহ রাশি সম্পর্কিত আমাদের চ্যানেলে দেওয়া হবে। যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন, গুরুত্ব দেন, ইন্টারেস্টেড, আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবেন। নমস্কার, ধন্যবাদ।